মানায়। এখন থেকে পুরো দেশকে খুব ভয় পাইছি রে। তুফানের হাতে তুলিয়া দেব। একবার ভেবে দেখুন তো, কিশোর বয়সী সাধারণ ঘরের একটি ছেলে চোখের সামনে যখন তার বাবাকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়, তখন তার প্রতিক্রিয়াটা কি হতে পারে? তখনই তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। প্রকাশ্য দিবালোকে সবার সামনে বাবার খুনিকে রাস্তায় ফেলে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে সে আর কেউ নয়, সে হলো তুফান। বলছিলাম এখনকার হালের ক্রেজ এবং সবচেয়ে ব্যবসা সফল সিনেমা তুফানের কথা। সে তো আর 5টা সাধারণ ছেলের মতো নয়, সে হলো তুফান। সে জন্ম থেকেই তুফান। একের পর এক বড় বড় সন্ত্রাসীদের খুন, সন্ত্রাসী থেকে নেতা, নেতা থেকে লিডার কিংবা স্মাগলার, এমনকি বড় বড় রাষ্ট্রীয় দল, কোনো কিছুকে যেন তোয়াক্কা করে না তুফান। আস্তে আস্তে গ্রামের এক সাধারণ ছেলে আতাউল গনি হয়ে ওঠে ওই সময়কার শীর্ষস্থানীয় ডন, যে কিনা রাজত্ব করে পুরো দেশ। আর অন্যদিকে তুফানের মতো দেখতে খুব সাধারণ ঘরের একটি ছেলে শান্ত, যার কিনা জীবনের একমাত্র লক্ষ্য সে বড় নায়ক হবে, সে সিনেমা করবে এবং দর্শক হলে গিয়ে তার সিনেমা দেখবে। সে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য একটা সুযোগের আশায় আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু ভাগ্য তার সহায় হয় না। দেশের সবচেয়ে বড় শীর্ষস্থানীয় ডন তুফানের মতো চেহারা হওয়াতে কি শান্তর কোনো বড় ধরনের বিপদ হবে, নাকি এর বদৌলতে তার ভাগ্যের চাকা ঘুরে যাবে? আর তুফান কি পারবে এই পুরো দেশকে নিজের হাতের মুঠোয় এনে রাজ করতে, নাকি ওর থেকেও বড় কোনো শক্তি এসে তুফানকে দমিয়ে দিবে? জানতে হলে পুরো মুভি এক্সপ্লেনটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই মুভির প্রতিটি পরতে পরতে রয়েছে টুইস্টে ভরপুর। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকে আমাদের মুভি এক্সপ্লেইন তুফান। মুভির শুরুটা হয় মেগাস্টার শাকিব খানের দুর্ধর্ষ ধামাকাদার সব এন্ট্রি দিয়ে। সময়টা ছিল 1990। তুফান একটি রাজনৈতিক পার্টিতে বসে মদ্যপান করছিল। সেখানে রাজনৈতিক অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিল। তারা একে অপরের সাথে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছিল। এমন সময় তুফান বলে ওঠে, সবাই আমার কথা মতো রাজনীতি করো, আমার কথা শুনে চললে কনফার্ম পাস। এই কথা শুনে সেখানকার উপস্থিত একজন নেতা লাবলু সাহেব বলে ওঠে, এই তুই কেডারে? তুই কয়টা খুন করেছিস জীবনে? 10টা, 20টা, 50টা, 100টার উপরে খুন না করতে পারলে তুই এর চেয়ার থেকে নেমে বস। এখানে যারা আছে সবাই 100টার উপরে ঝেড়েছে। তখন একজন মহিলা নেত্রী বলে ওঠে, এই তোর সাহস তো কম না, তুই এখনো এই চেয়ারে বসে আছিস এবং আমার সামনে বসে বিড়ি টানছিস? তখন সে তুফানকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বলে। তুফান তখন কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে এসে তার গাড়ির ডিকিটি খোলে। সেখান থেকে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি হাতে তুলে নিয়ে সে আবার সে পার্টিতে ফিরে যায়। তুফান তখন শুরু করে তার ধ্বংসলীলা। সে একের পর এক মানুষকে গুলি করে মারতে থাকে এবং সেই পার্টিতে উপস্থিত থাকা প্রত্যেকটি মানুষকে সে গুলি করে মেরে ফেলে। এখানে তুফানকে খুবই হিংস্র এবং রুড বিহেভিয়ারের মাধ্যমে প্রেজেন্ট করা হয়। এরপর মুভির সিন শিফট হয়ে শান্তকে দেখানো হয়। শান্ত এবং তুফানের চেহারা হুবহু একরকম হলেও তারা কিন্তু দুই মেরুর লোক। শান্তর জীবনযাপন আর 5টা সাধারণ ছেলের মতোই খুবই সহজ সরল। শুরুতেই তার আজকে আমার পকেট ফাঁকা এই গানটির মাধ্যমে তার অসহায় জীবনযাপন এবং ভবিষ্যতে কিছু একটা করে দেখানোর একটা স্পৃহা প্রকাশ পায়। শান্তর জীবনের একমাত্র লক্ষ্য সে সিনেমার নায়ক হবে। সিনেমাতে অভিনয় করার যে কোনো ছোটখাটো একটা সুযোগ পেলে সে নিজেকে প্রমাণ করে দেখাতে চায়। এরপর শুটিং সেটে জুলিকে দেখানো হয়। সে একজন কস্টিউম ডিজাইনার। জুলি হিরোকে লাল রক্ত মাখানো শার্ট পরতে বললে হিরো বলে, না আমি লাল রক্তওয়ালা শার্ট পরবো না। জুলি তখন বলে, স্যার রক্তের রং তো লালই হয়, রক্তের রং তো সবুজ হয় না। একথা শুনে হিরো রেগে মেগে প্রডিউসারকে ডাক দেয় এবং বলে, আমি যা বলবো তাই হবে। তখন প্রডিউসার পুরো সেটের সবাইকে বলে, হিরো যা বলবে তাই হবে, রক্তের রং এখান থেকে সবুজ। এসব হলো হিরোদের একটা অহংকার, তারা সাধারণ মানুষকে মানুষই ভাবে না। একটা ছোটখাটো রোল পাওয়ার আশায় শান্ত সে সেটে গিয়ে অপেক্ষা করে। যাই হোক, এসব দেখে জুলির খুবই মাথা গরম হয়ে যায়। জুলি শান্তকে ব্যাকগ্রাউন্ড ডান্সার ভেবে তার দিকে একটি কস্টিউম ছুরি দিয়ে বলে, তাড়াতাড়ি ডান্স ফ্লোরে আসো, প্র্যাকটিস করতে হবে। শুটিং এর সময় হিরো প্রডিউসারকে বলে, আমার থেকে লম্বা এবং দেখতে সুন্দর একটি ছেলে কি করে আমার গানের ব্যাকগ্রাউন্ড ডান্সার হয়? তখন তারা শান্তকে শুটিং এর সেট থেকে বের করে দেয়। ঘটনাটি দেখে জুলির খুবই খারাপ লাগে। আসলে সে না বুঝে তাকে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে পাঠিয়েছে। তখন শান্ত জুলিকে অনুরোধ করতে থাকে, প্লিজ আমাকে একটা সুযোগ করে দিন নিজেকে প্রমাণ করার। তখন জুলি শান্তর বন্ধু হয় এবং তাকে বলে, আচ্ছা আমার 2-1জন পরিচিত আছে, আমি তাদের সাথে তোমাকে কথা বলিয়ে দিব। এরপর জুলি শান্তকে একটা ছোট রোল জোগাড় করে দেয়, যেখানে মৃত মানুষ হয়ে শুয়ে থাকতে হবে, কোনো অভিনয় থাকে না।
মৃত মানুষের রোল পেয়ে শান্ত খুব আপসেট হয়ে যায়, কারণ সে চায় নিজেকে প্রমাণ করতে, সে চায় একদিন বড় হিরো হতে। জুলি তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, এত সহজে হতাশ হও না, দেখবে একদিন তুমি 1 নম্বর নায়ক হবে, আর দেখবে আমি হব এশিয়ার 1 নম্বর কস্টিউম ডিজাইনার। কি হবা না? শান্ত তখন তার কথা উৎসাহ পেয়ে বলে, হ্যাঁ হব। এরপর জুলি শান্তকে একটি ফাইটের সিন দেখানোর জন্য শুটিং সেটে নিয়ে যায়। ভিলেন এবং হিরোর মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে দুজনের মারামারি হাতাহাতি শুরু হয়। জুলি তাদের মারামারি থামানোর জন্য গেলে তারা জুলিকে নিয়ে আজেবাজে মন্তব্য করে। জুলিকে নিয়ে আজেবাজে মন্তব্য করে শান্তর প্রচন্ড রাগ উঠে যায়। তখন সে তাদেরকে উল্টাপাল্টা করে মারতে শুরু করে। এখানে শান্তর খুব ভালো কিছু অ্যাকশন সিন দেখানো হয়েছে। শান্তর এই ফাইট দেখে ফাইট মাস্টার তো পুরো ইমপ্রেসড হয়ে যায়। মারামারি করতে করতে এক পর্যায়ে শান্ত পানির মধ্যে পড়ে যায়। সেখান থেকে সে উঠে দাঁড়ালে তাকে দেখে কেন জানি গুন্ডাগুলা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু শান্ত আর জুলি এটাই বুঝতে পারছিল না তাকে দেখে কেন গুন্ডাগুলো ভয় পেয়ে দৌড়ে পালালো। এই রহস্যটার উত্তর আমরা আর কিছুক্ষণ পরে জানতে পারবো। এর পরের সিনে দেখানো হয় শান্ত তার এলাকার মধ্যে হঠাৎ করে চিৎকারের শব্দ পায়। সে দৌড়ে গিয়ে দেখে তার পাশের বাসার বৌদির প্রসব বেদনা উঠেছে। শান্ত আর জুলি মিলে যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে জানায় তার ও নেগেটিভ ব্লাড প্রয়োজন। তখন শান্ত আর কোনো উপায় খুঁজে না পেয়ে তার এলাকায় মসজিদে মাইকিং করে ও নেগেটিভ ব্লাডের জন্য। মসজিদের মাইকিং শুনে এলাকার অনেক ও নেগেটিভ রক্তের মানুষ এগিয়ে আসে শান্তকে সাহায্য করতে। তখন রোগীর মুমূর্ষু অবস্থায় এত রাতে শান্ত ব্লাড ডোনারের ব্যবস্থা করে দিতে পেরেছিল বিধায় শিবুর বউ এবং বাচ্চা সুস্থভাবে ফিরে আসতে পেরেছে। শিবু তার বউ এবং বাচ্চার জীবন বাঁচানোর জন্য শান্তকে জড়িয়ে ধরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। শান্তর এই পরোপকারী মনোভাবের কারণে এলাকাবাসী তার উপর অনেক খুশি হয় এবং সবাই তাকে বলে, তুমি আমাদের রিয়েল হিরো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইট ডিরেক্টর শান্তর সব ঘটনা দেখছিল। সে তাকে বলে, তুই আসলেই ভাই সত্যিকারের হিরো। তবে তোকে হিরো বানানোর ক্ষমতা আমার না থাকলেও ভিলেন হিসেবে ছোট্ট একটা রোল দেওয়ার ক্ষমতা আমার আছে। আমার নেক্সট ছবিতে তুই হবি আমার সেকেন্ড ভিলেন। শান্ত আর জুলিতে তখন খুব খুশি হয়, সাথে মহল্লাবাসীও অনেক খুশি হয়। কিছুদিন পর সেকেন্ড ভিলেন হিসেবে শান্তর শুটিং শুরু হয়। শান্ত নিজে সর্বোচ্চটুকুতে চেষ্টা করছে ভালো অ্যাক্টিং করার জন্য। স্ক্রিপ্ট অনুযায়ী অনেক সময় হিরোর সাথে মারামারি করতে হচ্ছে। নতুন হিসেবে তার পারফরমেন্স দেখে ডিরেক্টর এবং ফাইট ডিরেক্টর অনেক খুশি। এই সিনেমাতে কস্টিউম ডিরেক্টরের দায়িত্বে থাকেন জুলি। জুলি আর শান্তর প্রেমটা তখন খুব ভালো জমে উঠেছে। ওই সিনেমাতে অভিনয় করছেন দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সূচনা। জুলি তখন সূচনার কাছে নাইট কস্টিউম নিয়ে এসে বলে, ম্যাডাম রাতে ঘুমানোর একটা সিন ছিল, দয়া করে এটা পরে নিন। তখন সূচনা বলে, আমি ঠিক যেটা পরে আছি সেটা পরেই শর্ট দেব, ভালো লাগলে নিবে, না হলে আমি চললাম মামুনি। মোট কথা বড় বড় নায়ক নায়িকারা তাদের নিজের মন মর্জির মতো চলে, তারা ছোট স্টাফদেরকে মানুষই মনে করে না। এরপর নায়িকা সূচনার সাথে শান্তর বেশ কয়েকটি শর্ট ছিল। শান্ত ভিলেন হয়ে নায়িকা সূচনাকে কিডন্যাপ করে। শান্ত নতুন হিসেবে খুব ভালো পারফরমেন্স করে, এই বিষয়টি নায়িকা সূচনা খেয়াল করে। তখন সে জুলিকে জিজ্ঞেস করে, কে এই ছেলেটি? জুলি জানায় ওর নাম শান্ত, ও খুব ভালো অভিনয় করে, আগে ছিল ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, সেখান থেকে এসেছে এই সিনেমার সেকেন্ড ভিলেন হয়ে। তখন সূচনা বলে, ও তো খুব হ্যান্ডসাম দেখতে, ওর তো আসলে হিরো হওয়ার কথা ছিল। জুলি তখন বুঝতে পারে নায়িকা সূচনা শান্তকে ভালো লেগেছে। তখন সে শান্তর নামে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলে। ম্যাডাম এই ছেলেটা দেখতে ভালো হলেও এর চরিত্র একদমই ভালো নয়, একটার পর একটা মেয়ে পাল্টায়, একদম প্লে বয় টাইপের। সূচনা তখন রহস্যজনক এক মুচকি হেসে দিয়ে বলে, আই লাইক ব্যাড বয়। এরপর সূচনা ডিরেক্টরকে আলাদাভাবে ডেকে বলে, নির্বাচনের আগে এই ছবিটি আমার মুক্তি দিতে হবে, আর ছবিটি এডিটিংয়ের সময় আমাকে একটু সাথে রাখবেন। তখন জুলি গিয়ে শান্তকে জানায়, নায়িকা সূচনা তো তোমাকে অনেক পছন্দ করেছে, তোমাকে নাকি হিরোর মতো দেখতে লাগে। শান্ত তো এই কথা শুনে প্রচন্ড খুশি হয়, সত্যি আমাকে পছন্দ করেছে নায়িকা? জুলি বলে, হ্যাঁ পছন্দ করেছে, কিন্তু তুমি শুধুমাত্র আমার জীবনের হিরো। তুমি কার হিরো? শান্ত বলে, তোমার, শুধু তোমার হিরো। আসলে মেয়ে মানুষ বলে কথা ভাই, কোথাও তার ভালোবাসা মানুষের ভাগ ছাড়বে না। এর পরের সিনে দেখানো হয় শান্ত তার মহল্লাবাসীদের সামনে তার মুভির গল্প করছিল। মুভিতে সে নায়িকা সূচনার সাথে কি কি সিনে অভিনয় করেছে, কিভাবে কিডন্যাপ করেছে, এসব বিষয়ে সে বর্ণনা করতে থাকে। মহল্লাবাসী আরো আগ্রহ নিয়ে শান্তর কাছে পুরো মুভির ঘটনা জানতে চাইলে শান্ত বলে, না না আর বলবো না, এরপরে যা হবে সব সিনেমা হলে গিয়ে দেখবে। এরপরে ছবিটি হলে মুক্তি পাওয়ার কথা হলে শান্ত এলাকাবাসীকে মাইকিং করে জানায় তার মুভিটি জানে সবাই হলে গিয়ে দেখে। মুভির নাম শেষ খেলা। মুভি রিলিজের দিন সবাই শান্তকে মাথায় করে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যায়। শান্ত ও জুলির মতো সবাই অনেক প্রত্যাশা নিয়ে বসে আছে কখন শান্তর সিন আসবে, কিন্তু একটার পর একটা সিন যায়, শান্তকে আর দেখা যায় না। শান্ত বলে, এই তো এই সিনে তো আমি ছিলাম, এখানে আমাকে দেখা যাচ্ছে না কেন? সে খুবই হতাশ হয়ে যায়।
পুরো মুভিটি শেষ হয়ে যায় কিন্তু শান্তকে কোথাও দেখা যায় না। হল থেকে বের হয়ে সবাই শান্তকে ভুল বুঝতে থাকে। সবাই তাকে বলে তুমি একটা মিথ্যাবাদী, ঠকবাজ, প্রতারক। শান্তর মনটা ভেঙে চুরমার হয়ে যায়। সে খুব হতাশ হয়ে পড়ে। আজ তার বাবা মা নেই বলে সবাই তার সাথে এরকম অবিচার করে। জুলি অনেকভাবে শান্তকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও শান্ত এবার আর কারোই বোঝ মানে না। সে তখন জুলিকেও সহ্য করতে পারে না, তাকেও তার ঘর থেকে বের করে দেয়। শান্ত যেন সবার কাছে মিথ্যাবাদী এবং হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে, তাই সে এই জীবন আর রাখতে চায় না। তখন শান্ত সুইসাইড করার উদ্দেশ্যে একটি উঁচু জায়গায় গিয়ে দাঁড়ায়। যখনই শান্ত ওই উঁচু জায়গা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে যাবে ঠিক তখনই কিছু লোক এসে শান্তকে ধরে ফেলে এবং সাথে সাথেই তারা শান্তর চোখ হাত পা বেঁধে তাকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে কোনো এক অজানা জায়গায় নিয়ে যায়। শান্ত গাড়ির মধ্যে অনেক চিৎকার চেঁচামেচি করে। সে বলে আমাকে ছেড়ে দাও, আমি আর বাঁচতে চাই না। কয়েক ধাপের কড়া নিরাপত্তা অতিক্রম করার পর শান্তকে নিয়ে একটি জায়গায় বসানো হয়। সেখানে দেখানো হয় 10 জন লোককে হাত পা বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে খুনের কন্ট্রাক্টটা কে করেছিল। যদি স্বীকার করিস তো 1 মাথা, আর স্বীকার না করলে 10 মাথা যাবে। নিজের জীবনের ভয় কার না আছে, তাই কেউ স্বীকার করে না, যার কারণে তারা এক এক করে গুলি করতে থাকে। পরপর 3 জনকে হত্যা করার পর একজন বলে আমি করেছি খুনের কন্ট্রাক্ট। কে যেন এসে ওই লোকটিকে একটি হ্যামার দিয়ে নৃশংস নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। তখনই পাশ থেকে একজন বলে ওঠে চাইলে সবই হওয়া যায় কিন্তু তুফান হওয়া যায় না। ঠিক তখনই সামনে আসে তুফান। এই সিনেমার এতক্ষণ শান্ত তুফানকে নিয়ে যে রহস্য চলে তার উন্মোচন হয় এখানেই। তুফানের সামনে একটি চেয়ারে বসিয়ে রাখা হয় শান্তকে। অর্থাৎ তুফান এবং শান্ত দুই ব্যক্তি। এদের দেখতে একই রকম হলেও এদের স্বভাব চরিত্র জীবনযাপন সম্পূর্ণই আলাদা। শান্ত তুফানকে দেখে খুব অবাক হয়। তুফান তখন বলে বেশ কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি আমার মতো নাকি কাউকে দেখা যায়, তো আমি তো ওইখানে, তাহলে ওইখানে কে? এরপর সূচনা একদিন জানালো আমার মতো দেখতে নাকি একজন অভিনেতাকে দেখা যাচ্ছে। তো তুফানের চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে তাহলে ছবি কি করে জমবে? তখন সূচনা জানায় তুফানের জীবনী নিয়ে তৈরি হতে যাচ্ছে একটি সিনেমা, যে সিনেমায় নায়ক হিসেবে আমরা শান্তকে পছন্দ করেছি। তুফান বলে কিন্তু এটাকে দেওয়া হবে না, এটা পুরাই ঝাপসা। শুধু তুফানের মতো চেহারা হলেই হয় না, তুফান হতে গেলে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। তখন তুফান তার বাবা জালালউদ্দিনকে বলে বাবা দুবাই থেকে সার্জারি করে অন্য তুফান আনার ব্যবস্থা করো, এটাকে দেওয়া হবে না। তখন শান্ত তুফানের কাছে অনুরোধ করে ভাই আমার একটা সুযোগ দেন, আমার কেউ বিশ্বাস করে না, কেউ সুযোগ দেয় না, আমার একটু সময় দেন, আমি সত্যি সত্যি আপনার মতো হয়ে দেখাবো। তখন তুফান জিজ্ঞেস করে কতদিন? শান্ত বলে ভাই আমার 2টা মাস সময় দেন, আমি 2 মাসের মধ্যে আপনার মতো হয়ে দেখাবো। তুফান তখন বলে ঠিক আছে, তারপর সে সেখান থেকে চলে যায়। তখন তুফানের বাবা বলে এই 2 মাসের মধ্যে বাইরে কোথাও যেতে পারবে না, এই 2 মাসের মধ্যে তোমাকে তুফান হয়ে উঠতে হবে। এরপর শান্তকে সামনে বসিয়ে তুফানের বাবা তুফানের জীবনে ঘটে যাওয়া গল্প প্রথম থেকে বলতে শুরু করে এবং চাকলা দাস সে গল্প লেখে। সাল 1961। তখন গ্রামের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে তুফান। মানুষ জন্ম থেকে কিলার হয় না, সময় তাকে কিলার বানায়, কিন্তু তুফান জন্ম থেকেই তুফান। সে জন্মের পরেই তার মাকে খুন করে, অর্থাৎ তার জন্ম দিয়ে তার মা মারা যায়। তারপর সে তার বাবার কাছে বড় হতে থাকে। তুফানের বাবা ছিল এমন একজন মানুষ যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। গ্রামের সাধারণ মানুষের জমি দখল এবং চড়া সুদের বিরুদ্ধে সে এবং তার কিছু গ্রামবাসী মিলে অত্যাচারী শাহনেওয়াজের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন করে তোলে। তখন শাহনেওয়াজ তার দলবল নিয়ে তুফানের বাবা গনি মিয়াকে হুমকি দিতে আসে। শাহনেওয়াজ বলে কিরে তোর গলার জোর কি বেশি বাড়ছে নাকি? তখন গনি মিয়া বলে গলা থাকলে তো অন্যায়ের বিরুদ্ধে জোর বাড়বই। একথা শুনে শাহনেওয়াজের মাথা গরম হয়ে যায়। তখন সে গনি মিয়াকে সবার সামনে মাটিতে ফেলে চাকু দিয়ে পোস্ট দিয়ে নৃশংসভাবে তার গলা কেটে হত্যা করে। তুফানের সামনেই তার বাবাকে হত্যা করে শাহনেওয়াজ। চোখের সামনে বাবার এরকম নৃশংস মৃত্যু দেখে তুফান আর সহ্য করতে পারে না। সাথে সাথে সে একটি দা হাতে নিয়ে এক কোপ দিয়ে শাহনেওয়াজের মাথা 2 ভাগ করে ফেলে। এক অত্যাচারী রাক্ষসকে দমন করতে জন্ম নেয় আরেক রাক্ষস। তুফান যখন শাহনেওয়াজকে মারে তখন তার বয়স মাত্র 15 বছর। প্রকাশ্য দিবালোকে সবার সামনে শাহনেওয়াজকে খুন করায় পুলিশ তুফানকে ধরে নিয়ে যায়। তখনকার সবচেয়ে বড় সন্ত্রাসী নেতা থেকে পুলিশ সবাই যার কথায় উঠবস করে তার নাম হলো বশির। বশির গিয়ে মাঝ রাস্তায় পুলিশের গাড়ি থামায়। তখন বশির পুলিশকে বলে এই সম্ভাবনাময় ছেলেটার ভবিষ্যৎ শুধু নষ্ট করে লাভ কি, যে যাওয়ার সে তো চলেই গেছে। মাত্র 15 বছর বয়সে যে শাহনেওয়াজের মতো সন্ত্রাসীকে হত্যা করে সে আর যাই হোক সাধারণ কোনো ছেলে না, এই ছেলে তো একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। তখনই তুফান বলে ওঠে কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো।
এরপর একটি রাজনৈতিক মিটিংয়ে তুফানকে নিয়ে খুবই আলোচনা সমালোচনা করা হয়। তুফানকে নিয়ে একজন নেতা বলে, উফ তুফান তুফান তুফান, তুফানকে নিয়ে এখন আমাদের এমন অবস্থা, না পারছে ওকে গিলতে, না পারছে ওগলাতে। তখন আরেকজন নেতা বলে যে সরকারের ক্ষমতায় তুই এত উপরে উঠলি, এত বাহাদুরি করিস, সেই সরকারকে কিনা এখন তুই চাপের মধ্যে ফেলে দিচ্ছিস। তখন অন্য একজন নেতা বলে, কিন্তু আপনারা ভুলে যাবেন না, এই তুফানের জন্য কিন্তু আজ ডুবে যাওয়া থার্ড পার্টি এই দল সরকার গঠন করেছে। অন্য আরেকজন নেতা বলে, কিন্তু তুফানের কারণে জনগণের কাছে সরকারের পজিশন চরম নাখোশ। পরবর্তী ইলেকশনের আগে যদি তুফানকে আমাদের দলের উপর থেকে সরিয়ে দেওয়া না হয় তাহলে আমাদের দলের চরম ভরাডুবি হবে। কিন্তু এখন প্রশ্ন হলো তুফানকে সরাবে কে? এর আগেও তুফানকে সরানোর জন্য অনেক লোক সেট করা হয়েছে, কিন্তু তুফান সবাইকে গুম করে দিয়েছে। আরেকজন নেতা তখন বলে, শোনা যাচ্ছে তুফান নাকি দুবাই চলে গিয়েছে। তখন তাদের দলের প্রধান ইয়াসিন বলে, দেখি তুফান নিজে থেকে কোনো ব্যবস্থা করতে পারে কিনা। মন্ত্রীদের মধ্যে একজনের নাম বাসের, সে গোপনে তুফানের সাথে দেখা করে জানায়, সব মন্ত্রীরা চায় পরবর্তী নির্বাচনের আগে তোমাকে এখান থেকে সরাতে। শুধুমাত্র আমি তোমার পক্ষে আছি, কিন্তু আমি তো একা, আমি কতক্ষণ একা সামাল দিব? এর চেয়ে বরং তুমি কিছুদিনের জন্য দুবাই গিয়ে গা ঢাকা দাও, ঝামেলা মিটে গেলে আবার দেশে ফিরে এসো। তখন তুফান বাসেরকে জিজ্ঞেস করে, আপনার ব্ল্যাক মানি 500 কোটি সুইস ব্যাংকে ট্রান্সফার করতে কে হেল্প করছিল? গাজীপুরের 100 একর জমি কে দখল করে দিছিল? আর আপনার মেয়েকে যে ডাকাত কাশেম তুলে নিয়ে যাইতে চাইছিল, এই ব্যাপারগুলো কে সমাধান করছে? বাসের তখন স্বীকার করে, সব তো তুমিই করে দিয়েছিলে, এই তুফান আছে বলেই তো আজকে আমরা নিরাপদ। তখন তুফান রেগে গিয়ে বাসেরকে মারতে শুরু করে এবং চিৎকার করে বলে, তাহলে আমাকে কেন তুই টেনশন দিচ্ছিস? আমি শুধুমাত্র সবাইকে টেনশন দিব আর তোরা নিবি। এরপর মুভির সিন আবার জালালউদ্দিনের গল্পে ফ্ল্যাশব্যাকে চলে যায়। পুলিশের হাত থেকে বাঁচানোর পর বশিরের ছায়া আস্তে আস্তে বড় হতে থাকে তুফান। তুফান দিনকে দিন আরো ভয়াবহ হতে থাকে, বাড়তে থাকে তার এলাকা, বাড়তে থাকে তার চাহিদা। সে বশিরের হয়ে কাজ করত এবং বিভিন্ন জায়গা থেকে লুটপাট করে বশিরকে এনে টাকা বুঝিয়ে দিত। বশিরের ডেরায় আস্তে আস্তে বড় হতে থাকে ভয়ঙ্কর এই তুফান। বশির তো তুফানকে পেয়ে খুব খুশি, বলে আয় আমার বাচ্চা বুকে আয়। কিন্তু দিন যত যেতে থাকে তুফানের চাহিদা তত বাড়তে থাকে। তখন সে বশিরকে বলে আমার টাকা লাগবে। বশির তাকে যে টাকা দেয় তাতে সে সন্তুষ্ট না, সে বলে আমার আরো টাকা লাগবে। তখন বশির রেগে গিয়ে বলে, রাস্তা থেকে কুত্তার মতো টুকে আইনা তোরে বাঘ বানাইছি, তাই বলে ভুলে যাস না তুই যে রাস্তার কুত্তা আসিলি। এরপর আরো দিন অতিবাহিত হতে থাকে। তুফান বুদ্ধিতে এবং শক্তিতে আরো পরিপুষ্ট হয়ে ওঠে। একদিন বশির তার শক্তি পরীক্ষা করার জন্য মাঠে কুস্তি খেলছিল। তখন তুফান গিয়ে সামনে উপস্থিত হলে বশির বলে, আয় আমার বাচ্চা, আজকে আমি তোর সাথে খেলবো। কুস্তি খেলায় দেখা যায় তুফানকে বাশির এমনভাবে জাপটে ধরেছে যাতে করে সে কোনোভাবে জিততে না পারে। তুফান তো অদম্য, তুফান তো কোনো ক্ষেত্রে হেরে যাবার লোক নয়। তখন তুফান তার শরীরে বাঘের মতো শক্তি দিয়ে বশিরের ঘাড় মটকে দেয়। তখনই বশিরের দেহ মাটিতে লুটিয়ে পড়ে এবং বশির মারা যায়। তুফানের এর পরের টার্গেট হলো তালাত। সে তালাতের ডেরায় গিয়ে উপস্থিত হয়। তালাত তুফানকে দেখে চিনতে না পারায় তার সহযোগী এসে বলে, এই সেই ছেলে যে বাশিরকে মেরেছে। তালাতের চিরশত্রু বাশিরকে তুফান মেরে ফেলেছে, এই খুশিতে তালাত তুফানকে একটি বড় গান গিফট করে। তখন তুফান বলে, ভাই আমি আপনার জন্য একটা গিফট আনছি, শহরে প্রথমবার আইছে, একটু মিষ্টি না আনলে হয়? তালাত ও তার দলের সবাই তুফানকে বিশ্বাস করে তুফানের মিষ্টিগুলা খায়। কিন্তু তুফান যে আরো বড় মাপের পাক্কা খেলোয়াড়, সে মিষ্টির মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসেছে, যে মিষ্টি খেয়ে তালাত সহ তার দলের সবার মরার মতো অবস্থা হয়ে যায় এবং তালাতের উপহার করা সে গান দিয়েই তুফান তাদেরকে গুলি করে একেবারের জন্য মেরে ফেলে। তুফানের পর খেয়াল করে একটা লোক এখনো বেঁচে আছে। সে তখন জিজ্ঞেস করে, কিরে তুই মিষ্টি খাসনি? ছেলেটি বলে, না বস, আমি মিষ্টি খাই না, আমার তো ডায়াবেটিস আছে। তুফান জিজ্ঞেস করে, কখন থেকে ডায়াবেটিস? সে বলে, বস আপনি যখন থেকে মিষ্টি দিয়েছেন তখন থেকে ডায়াবেটিস ধরা পড়েছে। ছেলেটির এই চালাকি বুদ্ধি তুফানের কাছে খুব ভালো লাগে। সে বলে, এই ছেলেটাকে আমার সাথে নিয়ে চল, এখন থেকে ও আমার সাথেই কাজ করবে। এরপর তুফান এবং বেলাল রাজধানী কিভাবে দখল করা যায় সে বিষয়ে প্ল্যান করছিল। বেলাল তুফানকে পরামর্শ দেয়, এভাবে খেললে পয়েন্ট পাওয়া যাবে না, একটা তালাত গেছে আর একটা তালাত আসবে। রাজধানীর বাইরে এক একটা এরিয়া এক একজন ডন কভার করে, কিন্তু রাজধানীর ভিতরে রাজ করার বিষয়টি পুরোই আলাদা। সেখানে খেলতে হবে আপনাকে রাজনৈতিক দলগুলোর সাথে। ন্যাশনাল লেভেলে খেলার জন্য আপনাকে রাজনীতি করতে হবে, তাহলেই আপনি রাজ করতে পারবেন। তুফান বলে, ঠিক আছে, রাজনৈতিক দলের সাথে খেলার ব্যবস্থা করো। বেলাল জানায়, আগামী 4 ডিসেম্বর ঢাকার একটি 5 স্টার হোটেলে বিরোধী দলের সব প্রধান নেতাকর্মীদের নিয়ে একটি পার্টির আয়োজন করা হয়েছে। এবার সিন শিফট হয়ে 5 স্টার হোটেলে বিরোধী দলীয় নেতাকর্মীদের পার্টি দেখানো হয়।
সেখানে সব নেতারা সামনের নির্বাচনে কিভাবে জয়লাভ করবে সে বিষয়ে আলাপ আলোচনা করছিল। তুফান সেখানে একটি টেবিলে বসে মদ্যপান করছে এবং তাদের কথা শুনছে। হঠাৎ করে এসে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, ভুল প্ল্যানিং, তোমরা আমার কথা শুনে ইলেকশন করো, তাহলে কনফার্ম পাস। লাবলু সাহেব রেগে গিয়ে বলে, এখানে যারা আছে সবাই 100টার উপরে খুন করেছে, তুই যদি 100টা খুন না করে থাকিস তাহলে চেয়ার থেকে নিচে নেমে বস। তখন আরেকজন মহিলা নেত্রী বলে, এই তোর সাহস তো কম না, তুই আমাদের সামনে বিড়ি ফুঁকছিস, ওই কে আছিস ওকে বের করে দে। তুফান কোনো কথার উত্তর না দিয়ে সোজা সেখান থেকে বেরিয়ে এসে তার গাড়ির ডিকিটি খুলে গাড়ি থেকে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো নিয়ে এসে আবার সে পার্টিতে ফিরে যায়। শুরু হয়ে যায় তুফানের ধ্বংসতাণ্ডব। মুহূর্তের মধ্যে সে লন্ডভন্ড করে ফেলে পুরো পার্টি এবং পার্টির সকল মানুষকে। বিরোধী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে নিজের হাতে খুন করে সে চেয়ারে আরামে বসে থাকে, যেন পুরো রাজত্বটাই তার। এই ঘটনার পর তুফানকে সারা বিশ্বের মানুষ চিনে যায়। দৃশ্য তখন শিফট হয়ে তুফানের পালক বাবা জালালউদ্দিনের কাছে যায়। সে বলে, তোমার যে শত্রু, সেই শত্রু হলো তোমার বন্ধু। তুফান তখন সিদ্ধান্ত নেয় সে হাত মেলাবে তৃতীয় দলের সাথে এবং তৃতীয় দলকেই সে ক্ষমতায় বসাবে। তৃতীয় দলের নাম ছিল জনতার পার্টি। জনতা দলের লিডার খুব খুশি হয় তুফানের এই কাজে। সমতা দলের প্রধান সব নেতাকর্মীদেরকে একসাথে শেষ করে দেওয়ায় এখন তারা প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। লিডার ইয়াসিন বলে, আমাদেরকে প্রধান বিরোধী দল হতে সাহায্য করার জন্য তোমাকে অনেক টাকা দেব। সবাইকে অবাক করে দিয়ে তুফান বলে ওঠে, শুধুমাত্র বিরোধী দল? আমি তো ভেবেছিলাম আপনাদের দিয়ে সরকার গঠন করাবো। ইয়াসিন তো তখন চমকে যায়, কারণ সরকার গঠন করা তাদের কাছে একটা স্বপ্ন মাত্র। সে বলে, তোমার প্ল্যানটা কি বলো তো? তখন বেলাল বলে, তুফান কখনো প্ল্যান জানানোর জন্য মিটিংয়ে বসে না, সে সব প্ল্যান সেট করে তারপর মিটিংয়ে বসে। ঘড়ির কাঁটায় 12টা বাজার ঠিক কিছুক্ষণ আগে সরকারি দলের সব নেতারা কেউ সিনেমা হলে সিনেমা দেখছে, কেউ বাইরের সাথে কথা বলছে, কেউ সভায় বক্তৃতা দিচ্ছে। ঘড়িতে যখন 12টা বাজে ঠিক তখনই তুফানের প্ল্যান মোতাবেক সরকারি দলের সমস্ত নেতাকর্মীদের এক এক করে গুলি করে হত্যা করা হয়। ইয়াসিনের একজন লোক দৌড়ে এসে তাদেরকে জানায় সরকার দলের প্রধান সব বড় বড় নেতাদেরকে কে যেন মেরে ফেলেছে। এ কথা শুনেই তাদের সবার চোখ কপালে উঠে যায়। ইয়াসিন তখন তুফানকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি চাও তুমি? তুফান বলে, পুরো দেশ। নির্বাচনের আগে পুরো দেশ তছনছ করে ফেলে তুফান। নির্বাচনের দিন জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করে এবং তারই সাথে জিতে যায় তুফান। এরপর আসে শপথ গ্রহণের দিন। রাষ্ট্রপতির কাছে জনতা পার্টি শপথ গ্রহণ করছে দেশের জন্য, কিন্তু মুখে দেশের জন্য শপথ গ্রহণ করলেও তারা তো আসলে জিতেছে তুফানের জন্য, তাই তারা তুফানের হাতে দেশটিকে তুলে দেয়। তাই তখন তুফানও তাদের সাথে সাথে শপথ বাক্য পাঠ করতে থাকে। এখন থেকে তুফানের হাতে দেশকে তুলে দেওয়া হইল। তুফান যাহা চাইবে ঠিক তাহাই পাইবে। পুরো দেশে আধিপত্য বিস্তার করে তুফান। শিক্ষা, কৃষি, শিল্প, সংস্কৃতি, চিকিৎসা সব ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য তুফানের। বড় বড় ব্যবসায়ীদের তাদের লাভের অংশ থেকে পার্সেন্টেজ দিতে হয় তুফানকে। তুফান তার লোকদের কাছে জিজ্ঞেস করে এবছর প্রফিট কত হয়েছে। একজন জানায় এবছর 75 কোটি এবং লাস্ট ইয়ার 252 কোটি। লাস্ট ইয়ারের থেকে এবছর কম প্রফিট হয়েছে। আর তুফান কম শব্দটি শুনতে পারে না, সে সাথে সাথেই ওই লোকটিকে খুন করে ফেলে। গোল্ড ছিল লাস্ট ইয়ার 153 কোটি এবং এবছর 176 কোটি প্লাস। এভাবে করে প্রতি বছরই তার ব্যবসার প্রফিট বাড়তে থাকে। এরপর সিন শিফট হয়ে স্ক্রিপ্ট রাইটার বলে, অসাধারণ গল্প, কিন্তু এই গল্পে কিছু একটা মিসিং আছে, সেটা হলো প্রেম। জালালউদ্দিন জানায়, হ্যাঁ আছে তো, আসলে বয়স হয়েছে তো, যার কারণে কোকিলের কথাটা সবসময় মাথায় থাকে না। এরপর আসে দুষ্ট কোকিল গানটি। এখানে মিমি একটি বারে নাচছিল। একটা সময় সোহান চৌধুরী এসে মিমির সাথে ডান্স করা শুরু করলে তুফান সবার সামনে তাকে গুলি করে মেরে দেয়। এরপর দেখা যায় সোহান চৌধুরীকে এমন ওপেনলি মারার কারণে জনতা পার্টির সব নেতা তুফানকে দোষারোপ করতে থাকে। তখন ইয়াসিন বলে, সোহান চৌধুরীর মতো এত বড় মাপের একজন হিরোকে তোমার এরকম প্রকাশ্যে মারা একেবারে উচিত হয়নি। এই মেয়েটি সব দেখেছে, এখন সবাই তোমার বিপক্ষে সাক্ষী দিবে, কেউ তোমার পাশে নেই। তখন তুফান মেয়েটির পা থেকে জুতা খুলে তার পাশের এক নেতাকে ইচ্ছামতো জুতা দিয়ে পিটাতে শুরু করে। লিডার ইয়াসিন তারই উগ্র আচরণ দেখে খুবই ভয় পেয়ে যায়। বেলাল এসে একটি কাগজ ইয়াসিনকে ধরিয়ে দিয়ে বলে, এই কাগজে যা লেখা আছে সেটাই মিডিয়ার সামনে বলবেন। এরপর ইয়াসিনকে একটি প্রেস ব্রিফিংয়ে বলতে দেখা যায়, সোহান চৌধুরীর খুনের সাথে তুফানের কোনো সম্পর্ক নেই। বরুণ চৌধুরী নামে একজন ব্যবসায়ীকে পুলিশ সন্দেহ করছে এবং তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। এরপর তুফান সূচনাকে তার প্রাসাদে নিয়ে গিয়ে বলে, এই প্রাসাদ এখন থেকে তোমার, তুমি এখন থেকে এখানেই থাকবে। আমার কোনো মানুষ ভাল লাগে না, কিন্তু তোমারে ভাল লাগছে, কারণ তুমি মানুষ না, তুমি পরী। তুফান বলে, আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দেব, বলো তোমার কি চাই। সূচনা জানায়, আমার এই বার ডান্সার হয়ে জীবন কাটাতে আর ভালো লাগে না, আমার অনেক স্বপ্ন, আমি দেশের সবচেয়ে বড় নায়িকা হব। তুফান বলে, বাস এতটুকুই?
যাও, এখন থেকে তুমি নায়িকা। দেশের কোনো প্রডিউসার সূচনাকে ছাড়া কোনো ছবির কথা ভাবতেও পারবে না। সেদিন থেকে তুফানের হাত ধরে দেশের 1 নম্বর নায়িকা হয়ে যায় সূচনা। এখানে জালালউদ্দিনের গল্প শেষ হয়। সে শান্তকে জানায় শুধু বাহ্যিক চেহারাটা তুফানের মতো হলেই হবে না, তার আচার আচরণ কথাবার্তা তুফানের মতো হতে হবে। ইয়াসিন এবার পরিকল্পনা করছিল তুফানকে কি করে মারা যায়। তুফানকে শেষ করে দেওয়ার জন্য এবার সে নিয়োগ করে গোল্ড মেডেলিস্ট এসিপি আকরামকে। উপস্থিত নেতাদের আকরামের বডি ফিটনেস দেখে বেশি একটা পছন্দ হচ্ছিল না। তখন আকরাম জানায়, আমি তো আর বডি দিয়ে তুফানকে মারবো না, আমি ওকে মারবো মাথা দিয়ে। শক্তি দিয়ে খেলে এখন পর্যন্ত কেউ তুফানের সাথে জিততে পারেনি। সাল 1985 কুস্তিতে তাকে প্রথম চ্যালেঞ্জ করে তার প্রথম বস বা প্রথম আব্বা বশির। সেই কুস্তিতে তুফান বশিরের ঘাড় মোটকে তাকে মেরে ফেলে এবং তার সাম্রাজ্য দখল করে নেয়। এরপর তালাত, তারপর প্রধান বিরোধী দল, তারপর সরকারি দল এবং এরপরে আপনারা। যদিও তুফান এখন আপনাদেরকে খেয়ে দেয় নাই, তবে আমার ধারণা খুব শিগগিরই খেয়ে দেবে। আর তুফানের আসল নাম তুফান না, গালিব বিন গনি। আকরাম জানায়, স্যার একটা সুযোগ পেলেই তুফানকে একবারে খেয়ে দিব। এরপর আকরাম সিনেমা হলে বসে সূচনা সিনেমা দেখছে। তার একজন অ্যাসিস্ট্যান্ট তখন বিরক্ত হয়ে বলে, স্যার গত কয়েকদিন ধরে আমরা এই নায়িকারই মুভি দেখছি, এর কারণটা কি? আকরাম তখন তাদেরকে জানায় গত কয়েকটি মুভিতে পরপর একই নায়িকা অভিনয় করছে। এই মেয়ের পেছনে যদি কোনো গডফাদারের হাত না থাকে তাহলে এটি কোনোভাবেই সম্ভব না। এত অল্প কয়েকদিনে বার ডান্সার থেকে এত বড় নায়িকা কি করে হয়ে যায়? এই মেয়ের সাথে অবশ্যই কোনো না কোনোভাবে তুফানের সম্পর্ক আছে, খোঁজ লাগাও, এর ফোন নাম্বার নাও। এরপর আকরাম একদিন সোজা সূচনার শুটিং সেটে গিয়ে হাজির হয়। সূচনা তাকে দেখে প্রচন্ড রাগান্বিত হয় এবং বলে, বের করে দাও ওকে এখানে কে ঢুকতে দিয়েছে? তখন সে বলে, ম্যাডাম আমি কিন্তু আলিফ লাইলার আকরাম না, আমি সিআইডি ইন্সপেক্টর আকরাম। আমি আপনার সাথে কথা বলতে চাইলে অবশ্যই আপনাকে কথা বলতে হবে। তো এবার বলুন, তুফানকে চেনেন? তখন সূচনা উত্তর দেয়, তুফান চিনি, কিন্তু তুফান কে চিনি না। তখন আকরাম বলে, এত তাড়াতাড়ি এত কাছের বন্ধু শত্রু হয়ে গেল? যাই হোক, আমার এই কার্ডটি রাখুন, প্রয়োজন আপনার কাজে আসবে। এরপর সেখান থেকে আকরাম চলে যায়। তার কিছুক্ষণ পর তুফান শুটিংয়ের সেটে এসে সব শুটিং বন্ধ করে দিয়ে সূচনার কাছে জিজ্ঞেস করে কে এসেছিল। সূচনা জানায়, সিআইডি অফিসার আকরাম এসে তুফানের ব্যাপারে জানতে চাচ্ছিল। আমি বলেছি আমি তুফানকে চিনি না এবং তার একটি ভিজিটিং কার্ডও দিয়ে গেছে। সিন শিফট হয়, শান্তকে দেখানো হয়। শান্ত এই 2 মাস হার্ডওয়ার্কিং করে তুফানের মতো চেহারা এবং স্বভাব চরিত্র অনেকটাই তুফানের মতো রপ্ত করে ফেলেছে। তখন শান্তকে পরীক্ষা করার জন্য তুফানের কাছে আনা হয়। শান্ত তখন চেয়ারে বসে পা নাড়াচ্ছিল। তুফান এটা দেখে বলে, শুধু তুফানের মতো চেহারা হলেই হয় না, স্বভাব চরিত্র তুফানের মতোই হতে হবে। চল তোর একটু পরীক্ষা নিয়ে দেখি। করিডোরে কিছু ব্যবসায়ী বসে আছে, তুই ডিলটা ফাইনাল করে আয়। শান্ত তখন তার প্রথম পরীক্ষা দেওয়ার জন্য তুফানের স্টাইল হেঁটে ব্যবসায়ীদের সামনে যায়। ব্যবসা করতে চাইলে 70% দিতে হবে। ব্যবসায়ীরা তাকে আসল তুফান মনে করে বলে, ওকে ডান। তারপর শান্ত এসে তুফানকে জানায় 70% ডিল ডান করেছি বস। তুফান তখন খুশি হয়ে বলে, বাহ, চল এটি তো শেষ পরীক্ষা, এটা যদি পাশ করতে পারিস তাহলে আমি মেনে নেব তুই তুফান হিসেবে যোগ্য। আজকে তুই আমার বেডরুমে গিয়ে সূচনার পাশে থাকবি। সূচনা যদি তোকে চিনতে না পারে তাহলে তুই একদম পাস, কিন্তু সাবধান, মনে রাখবি ওইটা কিন্তু তুফানের জিনিস, ভুলভাল কোনো কাজ করিস না। এরপর রুমে গিয়ে শান্ত সূচনাকে বলে, আমি আজকে খুব টায়ার্ড, আমার খুব ঘুম পাচ্ছে। সূচনা শান্তকে তুফান ভেবে তার কাছে সময় চাইলে সে বলে, আমার আজকে খুব খারাপ লাগছে, আমি এখন ঘুমাবো। সে অন্যদিকে ঘুরে শুয়ে থাকে। সিন শিফট হয়ে আকরামকে দেখানো হয়। আকরাম তার টিম মেম্বারদের কাছে জিজ্ঞেস করছে তুফানকে ধরার আপডেট খবর কি, কিভাবে ওকে ধরা যায়। তার টিম মেম্বাররা জানায় তুফানকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, তবে তার পালক বাবা জালালউদ্দিনকে মাঝে মধ্যে রাস্তাঘাটে ঘুরতে দেখা যায়। শুনেছি কান টানলে নাকি মাথা আসে, কিন্তু তুফানের মাথাটা তো অনেক বড়, এর জন্য আমাদের কান ধরেই টানাটানি করতে হবে, দেখি তুফানের নাগল পাওয়া যায় নাকি। এরপর একদিন রাতে আকরাম ও তার টিম মেম্বাররা জালালউদ্দিনকে ফলো করতে থাকে। ফলো করতে করতে একটি অন্ধকার রাস্তায় নিয়ে তার পায়ে গুলি করে। এরপর তারা জালালউদ্দিনকে হসপিটালে নিয়ে তাদের হাতে বন্দি করে। তুফানের কানে খবর আসে তার বাবা জালালউদ্দিনকে বন্দি করা হয়েছে। একথা শুনেই তুফান বাঘের মতো গর্জন করতে করতে তার বাবাকে উদ্ধার করতে যায়। হসপিটালে গিয়ে তুফান এমনভাবে গোলাগুলি করা শুরু করে, পুলিশের চোখের সামনে তার বাবা জালালউদ্দিনকে নিয়ে গেলেও তারা কিছুই করতে পারে না। সবাইকে মেরে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে সে তার বাবাকে নিয়ে তার ডেরায় চলে আসে। তুফান তার বাবাকে একটি পত্রিকা দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি বাবা? যেই তোমাকে আমি নিজের বাপের থেকে বেশি সম্মান করি, ভালোবাসি, সে তুমি আমাকে ঠকালে। আসলে জালালউদ্দিন পুলিশের কাছে স্বীকার করেছে সে তুফানের বিরুদ্ধে রাজসাক্ষী দেবে। তখন তুফান প্রচন্ড রেগে গিয়ে বলে, আমি সব সহ্য করতে পারি, কিন্তু কেউ আমার সাথে বেইমানি করলে তারে আমি ক্ষমা করি না। তুফান বেলালকে হুকুম করে বাবাকে মেরে ফেল, কিন্তু বেলাল তার বাবাকে মারার মতো সাহস পায় না, তার হাত কাঁপতে থাকে। তখন সূচনা গিয়ে তুফানকে বোঝানোর চেষ্টা করে, দেখো সে তোমার বাবার মতো। তখন তুফান সূচনার দিকে বন্দুক তাক করে বলে, চুপ, আমি তুফান, আমার কোনো আপনজন নাই, কোনো বেইমানের জায়গা আমার কাছে নাই।
তখনই তুফান তার পালক বাবাকে একের পর এক গুলি করতে করতে মেরে ফেলে। এরপর সিন শিফট হয়। ইয়াসিন তার থেকে উপরে লিডারের কাছে গিয়ে জানায়, লিডার, দেশের পরিস্থিতি ভালো না, সবাই তুফানের উপর অনেক নাখোশ, তুফানের কারণে আমাদের গদি সরে যেতে যাচ্ছে, সামনের নির্বাচনে জয়লাভ করতে হলে আমাদের আগে তুফানকে মারতে হবে। তখন লিডার বলে, ঠিক আছে, তুফানকে মারো, তবে কোনোভাবে যেন ক্ষমতা হাতছাড়া না হয়। এরপর বেলাল ওরফে জামশেদকে পুলিশ ধরে ফেলে। তখন তুফানের লোক এসে তুফানকে সে খবরটা জানায়। তুফান বলে, প্ল্যান বি এক্সিকিউট করো। এরপর পুলিশ তুফানের কিছু বড় বড় ফ্যাক্টরি এবং গোডাউনের উপর হামলা দেয় এবং সেগুলো সেলকালা করে বন্ধ করে দেয়। তুফানের লোক তাকে এই খবর জানাতে আসলে তুফান বলে, আব্বাকে ডাক। সে বলে, ভাই, আব্বা তো নাই। তুফানের এই পালিত বাবাকে হারানোর শোকে তুফানের ভিতরে যেন আগুন জ্বলে ছারখার হয়ে যেতে থাকে। তুফানের চারিদিক থেকে ধস নেমে আসতে থাকে। সে এই পরিস্থিতিতে বাঁচার জন্য নতুন একটি প্ল্যান করে। সে সূচনাকে গিয়ে বলে, দেশের পরিস্থিতি ভালো না, আমি কিছুদিনের জন্য দুবাই গিয়ে গা ঢাকা দিচ্ছি, আর তুমি আকরামকে ফোন করে শান্তকে ধরিয়ে দাও। দেশের সবাই জানবে তুফান মারা গেছে, কিন্তু তুফানের তো কোনো ধ্বংস নাই, সে আবার ফিরে আসবে। তখন সূচনা বলে, আর আমার কি হবে? তুফান বলে, তুমি যা করতেছিলে তাই করবা, এই অ্যাক্টিং ফ্যাক্টিং করো, তুমি তো এটাই চেয়েছিলা। দেশের পরিস্থিতিটা একটু ভালো হোক, ক্ষমতাটা আবার হাতে ফিরে পাই, আমি আবার ফিরে আসব, সেই পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো। তখন তুফান শান্তর কাছে এসে বলে, এটাই তো শেষ পরীক্ষা, এটাই পাশ করলেই তো সিনেমার শুটিং শুরু হবে। আমি কিছুদিনের জন্য দুবাই যাচ্ছি, এখানকার ব্যবসা বাণিজ্য সবকিছু তোকেই সামলে রাখতে হবে। এরপর সূচনার কাছে বিদায় নিয়ে এক গাড়িতে তুফান এবং আরেক গাড়িতে শান্ত ওঠে। তুফান যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে, সেখান থেকে দুবাই চলে যাবে, আর শান্তকে পাঠানো হচ্ছে একটি ব্যবসায়িক মিটিংয়ের জন্য। সূচনা তখন এসিপি আকরামকে ফোন দিয়ে বলে, তুফানের খোঁজ পাওয়া গেছে, ও এখন একটি ব্যবসায়িক মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছে। তুফানের গাড়ির নাম্বার 357412। ওই গাড়িতে কিন্তু সত্যি সত্যি তুফান আছে। রাস্তার মাঝখানে তুফানকে ধরার জন্য পথ আটকে দাঁড়িয়ে আছে আকরাম। আকরাম তুফানের গাড়ির চাকায় গুলি করে এবং গাড়ি উল্টে যায়। অনেক কষ্টে তুফান গাড়ি থেকে বেরিয়ে এসে বলে, স্যার, আমাকে মারবেন না, আমি তুফান না। কিন্তু এসিপি আকরাম তুফানের কোনো কথা না শুনে তাকে পরপর 4টা গুলি করে। সারা দেশব্যাপী খবর ছড়িয়ে পড়ে, দেশের সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসী তুফান মারা গিয়েছে, দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। এরপর এসিপি আকরাম এসে সূচনাকে বলে, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? সূচনা তাকে জানায়, এছাড়া তার আর কোনো উপায় ছিল না। তুফান আমাকে ওর হাতের খেলনা বানিয়ে ফেলেছে, যখন ইচ্ছা ব্যবহার করতো, তা না হলে ছুঁড়ে ফেলে দিত। তুফান নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না, সে নিজের স্বার্থ টিকিয়ে রাখার জন্য যে কোনো মানুষকে খুন করতে পারে। তখন আকরাম বলে, তাই বলে নিজের প্রেমিককে খুন করে দিলে? তোমার মাথায় যে এত বুদ্ধি, তোমাকে দেখে তো মনে হয় না। সূচনা বলে, আমি শুধু এটা জানি যে আমি একজন ভালো মানুষকে বাঁচিয়েছি। একদিন রাতে তুফান শান্ত টেস্ট নেওয়ার জন্য তাকে আমার ঘরে পাঠায়। আমি তখন তুফান মনে করে শান্তকে বলি, শান্ত ছেলেটাকে না মারলে হয় না, ও আসলে অনেক সহজ সরল, এসবের কিছুই বোঝে না। তার কিছুক্ষণ পর শান্ত আমার পা জড়িয়ে ধরে বলে, ম্যাডাম, আমারে মাফ করে দেন, দয়া করে আমারে মাইরেন না, আমি আপনাদের কি ক্ষতি করছি? আমার নায়কটা খাওয়া লাগবো না ম্যাডাম, আপনি আমার এনতে বাইর করে দেন। তখন সূচনা বলে, শোনো, এখান থেকে পালানো এত সহজ না, যা করতে হবে প্ল্যান করে করতে হবে, নাহলে তুফান আমাকে আর তোমাকে দুজনকে মেরে দিবে। তাই আমি যা বলি তাই শুনে চলো। তখন আকরাম সূচনাকে জিজ্ঞেস করে, তাহলে শান্ত এখন কোথায়? সূচনা জানায়, শান্ত তুফানের ভিসা পাসপোর্ট দিয়ে দুবাই চলে গেছে, আর জুলিকেও ভিসা পাসপোর্টের ব্যবস্থা করে শান্তর কাছে পাঠিয়ে দিয়েছি। কিছুদিন পরের সিন দেখানো হয়, ততদিনে শান্ত সিনেমার হিরো হয়ে গেছে এবং সূচনার বিপরীতে অভিনয় করছে। সবকিছুর হ্যাপি এন্ডিং দেখে মনে হচ্ছে গল্প এখানেই শেষ, কিন্তু আসলেও শেষ হয়েও হইল না শেষ। এখনো সিনেমার সবচেয়ে বড় টুইস্টই বাকি আছে। শেষের দৃশ্যে দেখানো হয়, আকরাম একটি হসপিটালে গিয়ে সেখানকার নার্স, ডাক্তার সবাইকে গুলি করে মেরে ফেলে এবং সে একটি অসুস্থ রোগীর সাথে হাত মেলায়। আকরাম তখন এক অদ্ভুত রকমের হাসি হাসতে থাকে। হাতটি আর কারণ নয়, তুফানের। অর্থাৎ তুফান সেদিন মরেনি। আকরাম আবার তাকে এনে হসপিটালে ভর্তি করে সুস্থ করে তোলে। তুফানকে তখন দেখা যায় অত্যন্ত রাগের চোখে সে একটা বাঘের মাথায় হাত দিয়ে বসে আছে। তুফান এখনো বেঁচে আছে এবং তুফান আবার ফিরে আসবে। যারা তার সাথে বেইমানি করেছে তারা রেডি থাকো। তো বন্ধুরা, কেমন লাগলো এবছরের সবচেয়ে ব্লকবাস্টার সিনেমা তুফানের রিভিউ, যার প্রত্যেকটা স্টেপে স্টেপে ছিল টুইস্ট? আপনাদের সাথে আছি আমি সৃষ্টি। আজকে এ পর্যন্তই। শীঘ্রই নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সৃষ্টি রহস্যের সাথেই থাকুন।